আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এখন যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা কিছুটা রহস্যময়, আবার কিছুটা বিশেষ চিন্তারও বিষয়। কারণ এই খবরের সঙ্গে জড়িয়ে আছেন ৪৪ জন সাবেক সেনা কর্মকর্তা এবং প্রায় প্রত্যেকেই উচ্চপদস্থ। এমনিতেই এখন সময়টা ভালো নয়, আমরা জানি। রাজনীতির মাঠের খবর তেমন সন্তোষজনক নয়, কিংবা আশা জাগানিয়া নয়। এর উপর অতি সম্প্রতি বেশ কজন সিনিয়র সার্ভিং সেনা অফিসার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিচার নিয়ে সকল মহলেই একটু টেন্সড, এটা আমরা বুঝতে পারি। আজকের খবরটি যেহেতু অবসরপ্রাপ্ত ৪৪ জন সেনা কর্মকর্তাকে নিয়ে, তাই এর পেছনের কার্যকারণ কি, সূত্র কি, উদ্দেশ্য কি, এটা কতটা সত্য, কতটা গুজব, এগুলোই আসলে বিশ্লেষণ করে দেখতে চাই। সামরিক পরিমণ্ডল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সব জায়গায় এখন এটি নিয়েই আলোচনা চলছে। কেন ৪৪ জন সাবেক সেনা কর্মকর্তা আকস্মিকভাবে কক্সবাজার সফরে গেলেন? ঢাকা থেকে তারা আর্মি এভিয়েশন গ্রুপের একটি ট্রান্সপোর্ট বিমানে চলে গেছেন কক্সবাজারে, এবং সেনাবাহিনী পরিচালিত ৫ তারকা বেওয়াচ হোটেল কক্সবাজারের ইনানীতে, সেই বেওয়াচ হোটেলে তারা থেকেছেন। তারা ৩০ অক্টোবর গেছেন, আজ ২ নভেম্বর তারা ফিরে এসেছেন। ৪৪ সদস্যের এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া। এই দলে আরো ছিলেন ৮ জন মেজর জেনারেল, ১২ জন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর। এছাড়া কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরাও ছিলেন। শোনা যাচ্ছে পুরো বেওয়াচ হোটেলটি তারা দুদিনের জন্য বুক করেছিলেন। মানে এমন বুক করেছেন যে এই সময় ওই হোটেলে অন্য কোনো গেস্টকে অ্যালাউ করা হয়নি, নেওয়া হয়নি। এমনকি অনলাইন বুকিং এ চেক করেও দেখা গেছে সোল্ড আউট অপশন দেখা গেছে। প্রশ্ন হচ্ছে যে এমন আয়োজন, এমন গোপনীয়তা, এসব কারণেই আসলে প্রশ্ন উঠছে, এটা কি নিছক ভ্রমণ, অবকাশ যাপনের জন্য কক্সবাজার সফর, নাকি বিশেষ কোনো উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে গেট টুগেদার আয়োজন করা? বিষয়টি নিয়ে আইএসপিআর এবং সেনা সদরও তেমন কোনো তথ্য প্রকাশ করেনি। সফরটি সেনা সদরের সৌজন্যে হয়েছে এমনটা শোনা গেছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু আইএসপিআর বলছে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এত বড় একটা আয়োজন, সবাই সেনা বিমানে চড়ে গেলেন, কক্সবাজারে সেনা হোটেলে থাকলেন, অথচ আইএসপিআর জানে না, এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আরেকটি বিষয়, এই ভ্রমণে বা গেট টুগেদার যাই বলুন না কেন, অংশগ্রহণকারীদের প্রোফাইল নিয়েও কিন্তু কথা উঠেছে, প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে এই সফরে আওয়ামী ঘরানার কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা ছিলেন, যাদের কেউ কেউ ভারতপন্থী বলেও পরিচিত, এমনটি বলা হচ্ছে। এটিকেই আবার মূল ইস্যু করতে চাচ্ছে আরেকটি গ্রুপ। এই জন্যই মনে হচ্ছে এর পেছনে কিছুটা গুজবের মিশেলও থাকতে পারে। জানা গেছে এই টিমে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা। এছাড়া ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান, তিনিও বীর মুক্তিযোদ্ধা, এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, তিনি ভারতের পদ্মশ্রী পদক পেয়েছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তা আমার প্রশ্ন হচ্ছে যে এ কারণেই কি বলা হচ্ছে যে আওয়ামী ঘরানার সাবেক সেনা কর্মকর্তারাও এই সফরে গেছেন বা এই গেট টুগেদারে সামিল হয়েছেন? কিন্তু দেখা যাচ্ছে যে ৪৪ জনের মধ্যে উল্লেখ করবার মতো এই ৩ জনই উপস্থিত ছিলেন যাদেরকে আওয়ামী ঘরানার বলা হচ্ছে, এবং এই ৩ জনের কারণেই পুরো ৪৪ জনের টিমটাই আওয়ামী ঘরানার হয়ে যেতে পারে। আমরা কেন ভাবতে পারি না যে কক্সবাজারে যে সব প্রবীণ সেনা কর্মকর্তা গেছেন তারা সবাই কিন্তু একই ফ্রেটার্নিটির লোক, একই জগতের লোক। এটাই তো তাদের সবচেয়ে বড় পরিচয়, যে তারা সেনা পরিবারের সদস্য এবং সবাই অবসরপ্রাপ্ত। তবু তাদের উপস্থিতি নিয়ে কেউ কেউ বেশি আগ্রহী হয়ে আলোচনা করছেন। যারা আলোচনা করছেন
তারা হলেন মানে আমার মনে হয় বিপরীত ঘরানার লোক, এবং সংখ্যায় মনে হচ্ছে তারাই বেশি। এই ট্যুর ঘিরে আলোচনা হচ্ছে এটা কি অবসরপ্রাপ্তদের অর্থাৎ প্রবীণ সেনা কর্মকর্তাদের নিছক ভ্রমণ কর্মসূচি ছিল, নাকি কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে আছে এর পেছনে। জানা গেছে এই সফরে সেনা কর্মকর্তারা গেট টুগেদার পার্টি করেছেন, বিচে ঘুরেছেন, কক্সবাজারের দর্শনীয় এলাকাগুলো ভ্রমণ করেছেন, প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবু কেউ কেউ এটাকে সরলভাবে দেখতে নারাজ। কক্সবাজার থেকে একাধিক সূত্র বলেছে এই ভ্রমণে অংশ নেওয়া কয়েকজন সাবেক কর্মকর্তা সেনা এবং রাজনৈতিক মহলে আবারও সক্রিয় হতে চলেছেন। তারা ইউনূস সরকারের প্রতি সহানুভূতিশীল এবং নির্বাচনের আগের অস্থির পরিস্থিতিতে নিজেদের ভূমিকা সংগঠিতভাবে মূল্যায়ন করতে চান, তার মানে দেখাতে চান কাউকে যে আমরা সংঘবদ্ধ আছি। আবার অন্য সূত্র বলছে এই সংঘবদ্ধ দেখানোর পিছনে কিন্তু কোনো একটা উদ্দেশ্য লক্ষ্য থাকতে পারে। আবার অন্য সূত্র বলছে এটা আসলে একটা মনস্তাত্ত্বিক বার্তা। সেনাবাহিনীর একাংশ যেন বুঝতে পারে পুরনো প্রজন্ম অর্থাৎ প্রবীণরা এখনো সক্রিয়, তারা সবকিছু পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনে তারা সামনে আসবেন, প্রয়োজনে কথাও বলবেন। তবে এই বার্তাটা কাকে উদ্দেশ্য করে আমি বুঝতে পারিনি, এবং এটা নিয়ে আসলে আলোচনা চলছে। এই খবরে একটা টুইস্টও আছে। কেউ কেউ প্রশ্ন করছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এই প্রোগ্রাম সম্পর্কে জানেন বা জানতেন। আমার ব্যক্তিগত ধারণা হলো সেনাপ্রধান অবশ্যই জানেন, কারণ সেনা বিমানে করে যাওয়া, সেনা হোটেলে থাকা বা এ সংক্রান্ত তথ্য সেনাপ্রধানের নলেজের বাইরে থাকার সুযোগ খুব একটা আছে বলে আমার মনে হয় না। একটি সূত্র আবার একথাও বলছে শুরুতে নাকি প্ল্যান ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এই গেট টুগেদারে অংশ নেবেন, মানে তিনিও কক্সবাজার যাবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যাননি। আমার কাছে এই তথ্যটি বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ অবসরপ্রাপ্তদের সফরে গিয়ে তিনি কি করবেন, সেখানে তার কি কাজ। এছাড়া দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, বিশেষ করে রাজনীতিতে যে টালমাটাল পরিবেশ বিরাজ করছে, এমত অবস্থায় তার ব্যস্ততার সীমা পরিসীমা নেই। আপনারা জানেন তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল উমরা পালনের জন্য, সেটাও তিনি বাতিল করেছেন। হতে পারে এই যে সফরটা কক্সবাজারের, এই যে 44 জন সেনা কর্মকর্তা গেছেন অবসরপ্রাপ্ত, এটা সাদামাটা একটা ভ্রমণ, এটা হতেই পারে। সহকর্মী সেনা অফিসাররা একসঙ্গে কিছুটা সময় পাহাড় এবং সাগরের কাছে গিয়ে কাটাতে চাইতেই পারেন। আবার এর মাঝে এটাও থাকতে পারে যে বিশেষ কোনো রাজনৈতিক কর্মপরিকল্পনা সেখানে আছে। এটা যেন কেউ মনে না করে, এজন্য ঢাল হিসেবে কতিপয় পরিবারের নারী সদস্যদেরও হয়তো সাথে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনা যাই হোক না কেন, 44 জন সাবেক সেনা কর্মকর্তার কক্সবাজার সফর নিছক অবকাশ যাপনের উদ্দেশ্যে ছিল কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। এর পেছনে গভীর কোনো বার্তা থাকলেও থাকতে পারে। দেশের রাজনীতি যখন অস্থির, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নিয়ে তর্ক যখন তুঙ্গে, গণভোট নিয়ে চলছে বাহাস, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আছে বিভাজন এবং নির্বাচনের আয়োজন নিয়ে সন্দেহ সংশয় তো আছেই, ঠিক তখনই 44 জন সাবেক সেনা কর্মকর্তার এমন কক্সবাজার ট্যুরকে রহস্যময় না বললেও হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি যে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে একদম বেছে বেছে টাউট পাটপদদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত 15 মাসে এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইউনূস। এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি, কিন্তু আজকে যার কথা বলবো খুবই ইন্টারেস্টিং। তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ইনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন বুদ্ধিজীবী হিসেবে, একজন কলাম লেখক হিসেবে, একজন আলোচক হিসেবে। এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন
তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না। কিন্তু আমরা মানে অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে সংবিধান সংস্কার কমিটি করা হলো, তার চেয়ারপারসন করা হলো এই ডক্টর আলী রিয়াজকে। তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন। শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন, তিনি বিশেষজ্ঞ, তিনি একজন প্রবীণ আইনজীবী, কিন্তু তিনি একটা ধুনফুন দিয়ে আর এই দায়িত্ব নেননি। এই দায়িত্ব গিয়ে পড়েছে যে সংবিধানের স বোঝে না। তো সংবিধান কাটা ছাটার যেসব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি, এর পাশাপাশি আমরা একটা ঐকমত্য কমিশন দেখেছিলাম, জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বিএনপি, জামাত, এনসিপি, সাকি, এরকম আরো কিছু ছোটখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐকমত্য কমিশন। ঠিক আছে, সেটা চেয়ারপারসন বাই ডিফল্ট ডক্টর ইউনূস, ভাইস চেয়ারপারসন বা হোয়াট এভার সহসভাপতি যাই বলি না কেন, সেটা ছিল এই ডক্টর রিয়াজ। তিনি প্রায় 8 মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন এবং আমি খুব অবাক হয়ে গেছি যে আলী রিয়াজের মতো একটা টাউট বাটপারের ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা এবং আরো বেশ কিছু সিনিয়র নেতারা, মানে এই যে কমিউনিস্ট পার্টি টাটি যখনই দেখেছে একেবারে তু 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 অমনি তারা ছুটে চলে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই আলী রিয়াজ সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায়। 2018 সালের 19শে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী। রাজশাহীতে তার কাছে গিয়ে এই আলী রিয়াজ ঝাঁপিয়ে পড়েছিল, এটা ডিটেলস আছে, আমি আর ডিটেলসে যাব না। এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন, সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় তরুণী এবং তিনি সংস্কৃতি কর্মীও, তার সাথেও তিনি পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন, কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেননি। তিনি ইউএস এর ভিসা পেয়ে নাকি ইউএসএ তে চলে গিয়েছিলেন। পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান। তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং 2010 সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা। তিনি চ্যানেল আইয়ের খুব পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন। চ্যানেল আই তাকে খুব প্রমোট করত। আর একজন খুব প্রমোট করত তাকে, তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, যার একটা এনজিও রয়েছে, সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা। এই সংস্থার নামে সোনার গায়ে এবং বিভিন্ন 5 স্টার হোটেলে বা খুব এক্সপেন্সিভ ভেন্যুতে সরকার বিরোধী সেমিনার করা হতো এবং এইসব সেমিনারে একটা প্রায় রেগুলার মুখ ছিল এই ডক্টর আলী রিয়াজ, তাকে আমেরিকা থেকে নিয়ে আসতেন। তো এই যে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হলো আমেরিকান ব্যাকড, সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল, এই টাউট বাটপার এই ডক্টর আলী রিয়াজ। আজকে যখন তৃতীয় মাত্রা জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন, ডক্টর ইউনূসের সমালোচনা করেন, আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে শেখ হাসিনা গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে, এটা জিল্লুর সময় পেলেই বলেন। তো এই জিল্লুর রহমান এখন ইউনূসের সাথে সমালোচনা করেন, কিন্তু ইউনূসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের ওয়ান অফ দ্য কি প্লেয়ার্স ছিলেন। তো আলী রিয়াজকে প্রমোট করার জন্য যারা যারা দায়ী, জিল্লুর রহমান ওয়ান অফ দেম। প্রথম আলো ডেইলি স্টার তো তাদের চরিত্র জানেনি। হ্যাঁ, তো সেই আলী রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যেটা এখন সেই ঐকমত্য কমিশনের বড় দলগুলোই মানছে না। বিএনপি মানতেছে না, মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না, কমিউনিস্ট পার্টি মানতেছে না, এবং তার আগে এই ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে কে? স্বাক্ষর করেছেন বিএনপি, স্বাক্ষর করেছেন জামাত, আবার এনসিপি। দেখেন মানে
চালাকি করে তারা সই করেনি, কিন্তু এনসিপি, জামাত, ইউনূস এরা তো সব একই একই সূত্রে গাথা। বিএনপি কে পুরা বলদ বানায় ফেলছে আর কি। যখন সনদটা হাতে বসে বিএনপি দেখে যে এটা যারা বলছে, তারা যা বলছে, যে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট হয়েছে, এইসব কিচ্ছু নাই। খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন, সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয়, 270 দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন দেশে এটা শুনছেন যে বাইরে এরকম একটা একটা দেশে তো একটা সরকার আছে যে বাংলাদেশের সংবিধানের অধীনে শপথ নিয়েছে, অবৈধ সরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, জালিয়াতি করে করা সরকার। 106-এর অধীনে যে রেফারেন্সটা নিয়েছে সেটা প্রতারণা ছিল। তারপরেও এরকম কথা নাই, বার্তা নাই, কোথায় যে এই কোথায় যেন মিটিং করতো, চা বিস্কুট খাইতো, কি সব লিখতো, যে মিটিং গুলো করছে, যে সনদ দিছে সেটার সাথে মিল নাই। আবার বলতেছেন যে এটা মানতে হবে কারণ তুমি সই করছো, আর না মানলে এটা 270 দিন পরে, মানে 9 মাস পরে একটা সন্তান যেমন হয় 9 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, ওরকম 9 মাস পরে এটা পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয়ে যাবে। এইটা কি সম্ভব? তো এই আলী রিয়াজকে নিয়ে এত কথা বলার দরকার হলো, এই আলী রিয়াজ দেশের 12টা বাজায়া এই 8-9 মাস 5 স্টারে থাকা, 5 স্টারে খাওয়া টাওয়া, নানান রকমের, দিলরুবা নামের এক তরুণী, যে বিবাহিত এবং যার পুরো ফ্যামিলি এই ফ্যাসিস্টের নাকি দোসর, আওয়ামী লীগের দোসর, সে দিলরুবাকে নিয়ে সবার সামনে প্রকাশ্যে রিসোর্টে যা ইচ্ছা তাই করে বেড়াইছে। তো এরকম একটা সো কল বুদ্ধিজীবী, ডিস্টিংগুইশড প্রফেসর, সে এরকম এই বয়সেও একদম বাংলাদেশের মতো একটা সোসাইটিতে ওপেন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রিসোর্টে যাচ্ছে। তো এই এই লোকটার নৈতিক অবস্থানটা কোথায়, যার ইতিহাস এরকম আহ, অনৈতিক কর্মকাণ্ডে কলুষিত, এবং সেটা ধারাবাহিক, এমন না যে একবার ভুল হয়ে গেছে বা স্খলন হয়েছে, তা নয়। তো এরকম একটা লোক গতকাল রাত 3টায় কাতার এয়ারলাইন্সে করে পালিয়ে গেছেন, বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন, কারণ তিনি এখন বুঝতেছেন যে বাংলাদেশে হাওয়া বদলাচ্ছে। সেই যে ডিপ স্টেট যাদের দালালি করতে করে তিনি এত দূর এসেছিলেন, সেই জায়গায় সেই সেন্টারেই প্রোগ্রামিং চেঞ্জ হয়ে গেছে। তো এখন তার খুব একটা সুবিধা নাই। শুনছিলাম 5 তারিখে নাকি যাবে, তো 2 দিন আগে 3 তারিখেই পালাই গেছে, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একদম সয়লাব হয়ে গেছে। অনেকেই তার এই পালিয়ে যাওয়া অনেক ট্রল করতেছে, অনেকেই বলছে যে তাকে ভবিষ্যতে পাইলে দেখে নিবে, অনেক হিসাব জমা আছে। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের এই যে ভণ্ড প্রতারক টাউট গোষ্ঠী আছে, তার মধ্যে প্রথম প্রকাশ্যে পালিয়ে গেলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। পালানোর কেবল শুরু হলো। আমার ধারণা যে অচিরেই এই পালানোর হিড়িক শুরু হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই টাউট বাটপার পরিবেষ্টিত ইউনূসের ভবিষ্যৎ পরিণতি, করুণ পরিণতি দেখবার জন্য অপেক্ষায় রইলাম। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কর্মকাণ্ড নিয়ে আবারও সরকারি নীতি নির্ধারক মহলে আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের জন্ম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট থেকে। তিনি ঘোষণা করেছেন, জাতীয় প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে 18 থেকে 35 বছর বয়সী মোট 8,850 জন যুবক যুবতীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। তার এই উচ্চাকাঙ্ক্ষী ঘোষণায় প্রশ্ন তুলেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো একটি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য খেলাধুলা ও যুবকদের কর্মসংস্থানমূলক দক্ষতা বাড়ানো, তারা কিভাবে জাতীয় প্রতিরক্ষা জোরদারের মতো সামরিক একটি বিষয়ে হস্তক্ষেপ করছে। কেউ কেউ অভিযোগ করছেন, সরকারি অঢেল টাকা খরচ করে উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন কিনা, বিশেষ করে তিনি ও তার দল এনসিপি আগামী নির্বাচনের আগে একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলছেন কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই। সরকারের শীর্ষ মহলে প্রশ্ন উঠেছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় কেন হঠাৎ করে জাতীয় প্রতিরক্ষার দায়িত্ব নিতে চাইছে? যখন দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে, তখন সরকার কেন 27 কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে, যার মূল উপাদান হলো কারাতে, জুডো এবং সবচেয়ে বিতর্কিত আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ। বিষয়টি নিয়ে শুধু গণমাধ্যমে কিংবা জনপরিসরে আলোচনা হচ্ছে তা না,
1 নভেম্বর 3 বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই ধরনের এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত দেশের নিরাপত্তার ঝুঁকি ও আইনি জটিলতা বাড়ায়। উপদেষ্টা আসিফ মাহমুদ গত 21 অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সে পোস্টে বলা হয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের যুবক যুবতীদের জন্য শুরু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রম। প্রকল্পটির আনুষ্ঠানিক নাম হলো যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প। সরকারি বিজ্ঞপ্তিতে একে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে, যেখানে জুডো, কারাতে, তাইকোন্দ এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। কর্মসূচিটি 15 দিনব্যাপী স্বল্পমেয়াদী কোর্স হিসেবে পরিচালিত হবে। প্রশিক্ষণের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত এসএসসি পাস এবং শারীরিক ও মানসিকভাবে সক্ষম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিকভাবে বিকেএসপি 60টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই আবাসিক প্রশিক্ষণ হবে। 15 দিনের এই প্রশিক্ষণ শেষে 4200 টাকা ভাতা এবং থাকা, খাওয়া ও পোশাক দেওয়া হবে। মোট 8850 জনের মধ্যে 600 জন নারী প্রশিক্ষণার্থী থাকবে। নভেম্বর মাস থেকে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। এখন চলছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম। বিতর্ক দেখা দিয়েছে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে। যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ এটি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু যুব ক্রীড়া সচিব পরে বলেছেন এটি মূলত .22 ক্যালিবারের রাইফেল দিয়ে ডামি প্রশিক্ষণ হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন, এই প্রশিক্ষণে সরাসরি বুলেট ফায়ারিং শেখানোর ইচ্ছা থাকলেও গুলির অনুমোদন, বাজেট ও অবকাঠামো জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি। তরুণরা অস্ত্র হাতে কি ধরনের প্রশিক্ষণ পাবে এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেছেন, গুলির ছোড়া বাদে অস্ত্র চালানোর সবকিছুই শেখানো হবে। ফায়ারিং এর থিওরিটিক্যাল দিকটা শেখানো হবে, একই সঙ্গে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে। অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলার কাছে খোলাখুলি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এম করা, পজিশনিং করা, ফলো থ্রু করা, ট্রিগার করা সবই শেখানো হবে। শুধু ফায়ারিংটা বাদ থাকবে, যেহেতু রাষ্ট্রীয় পর্যায় থেকে অনুমতি নেই। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নানা মহল থেকে। এই প্রকল্পটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো রাষ্ট্রের টাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজস্ব রাজনৈতিক দলের জন্য একটি অনুগত স্বেচ্ছাসেবক বা ব্যক্তিগত বাহিনী তৈরি করছেন কিনা। এই সন্দেহের ভিত্তি হলো 3টি মূল কারণ: 1, প্রাতিষ্ঠানিক এখতিয়ার লঙ্ঘন; 2, উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা। দর্শক, বাংলাদেশে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বা আধা সামরিক বাহিনী যেমন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কিংবা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস বা বিএনসিসি এর উপর ন্যস্ত। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা জোরদারের নামে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত প্রশিক্ষণ দেয়া প্রাতিষ্ঠানিক এখতিয়ারের সুস্পষ্ট লঙ্ঘন বা সামরিকীকরণের চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন, তরুণ তরুণীদের জুডো, কারাতে, তাইকোন্দ এবং আগ্নেয়াস্ত্রের মৌলিক প্রশিক্ষণ কেবল আত্মরক্ষাই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতে রিজার্ভ ফোর্স বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে। গণপ্রতিরক্ষার আইডিয়া থেকে তার মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল, গ্রিস কিংবা নরওয়ের মতো যেসব দেশে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, সেসব দেশে এর জন্য একটা ডিটেইল ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন, এসব কাজ কোনো মন্ত্রণালয় করে না, পার্লামেন্টে পাশ হওয়া সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে করা হয়। তিনি মনে করেন, এ ধরনের কার্যক্রম জাতীয় নীতিমালা ছাড়া করা যায় না, কারণ এর সঙ্গে অনেক স্পর্শকাতর বিষয় জড়িত থাকে। দর্শক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের খোঁজ নিয়ে জানা গেছে, কোনো ধরনের নীতিমালা নয়, বরং অনলাইন রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ফলে এই প্রশিক্ষণ কারা নিচ্ছে তাদের ব্যাপারে কোনো স্ক্রুটিনি করা হবে না। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গি তৎপরতার অভিযোগে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের 5ই আগস্ট সাজাপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়েছে। আবার বাংলাদেশ সরকার ঘোষিত বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে যাদের উপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আছে। বিশ্লেষকদের ধারণা, এ ধরনের ঢালাও প্রশিক্ষণ এসব জঙ্গি সংগঠনগুলোর কর্মীদের জন্য সরকারি টাকায় প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারে। আবার সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র সম্পর্কিত মৌলিক জ্ঞান দেওয়া হলে তা অনেক ক্ষেত্রেই
অবৈধ কার্যক্রম বা নিরাপত্তাহীনতা বাড়াতে পারে। মিস্টার মনিরুজ্জামান বলেছেন, কি ধরনের লোক এখানে প্রশিক্ষণ পাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা না হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে। যদি ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যায়, তারা প্রশিক্ষণ পাওয়ার পরে সেটা যদি অন্য কাজে ব্যবহার করে তাহলে দেশের জন্য ভালোর চাইতে খারাপ হয়ে যাবে। উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি যে ভৌগোলিক সামরিক অবস্থান বাংলাদেশে আছে, সেখানে গণপ্রতিরক্ষা ছাড়া নাকি অন্য কোনো উপায় নেই। সেজন্য দেশের যুবক যুবতীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে চান তিনি। আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে। 1 নভেম্বর অধ্যাপক ইউনূসের সাথে 3 বাহিনীর প্রধান সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সে আলোচনায় বিষয়টি উঠে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রশ্ন হলো, যুব প্রশিক্ষণ প্রকল্পে অস্ত্র প্রশিক্ষণ হোক সেটি ডামি দেওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া যুব প্রশিক্ষণ প্রকল্পে প্রায় সব প্রশিক্ষণ কর্মসূচির সর্বনিম্ন মেয়াদ 6 মাসের, কিন্তু এই প্রশিক্ষণ কর্মসূচি কেন 15 দিনের করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি মহল থেকেই। আবার বিশ্বের যে দেশগুলোতে এ ধরনের প্রশিক্ষণ আছে সেটি কমপক্ষে 11 মাসের। 15 দিনের ডামি আগ্নেয়াস্ত্র কোর্সটি আন্তর্জাতিক সামরিক বা আধা সামরিক প্রস্তুতির মানদণ্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত। বিশ্লেষকরা মনে করছেন এটি সামরিক প্রস্তুতির চেয়ে বরং যুবকদের মাঝে রাজনৈতিক ঝুঁকি বেশি বাড়াবে। সরকারের একটি অংশ মনে করছেন এটি স্রেফ উপদেষ্টার রাজনৈতিক এজেন্ডার হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য তিনি এমন ঘোষণা দিয়েছেন। শোনা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে গণমাধ্যমের কাছে তিনি নিজেও বক্তব্য দিয়েছেন। এ কারণে প্রশ্ন উঠেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের আগে নিজের একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলার জন্যই কি সরকারি টাকায় এই প্রশিক্ষণের আয়োজন করেছেন কিনা। প্রকল্পের আর্থিক প্রস্তাবনা অনুযায়ী এর মোট ব্যয় ধরা হয়েছে 27,99,69,000 টাকা, যা 2025 সালের আগস্ট থেকে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ব্যয় হবে প্রায় 23,10,00,000 টাকা। প্রশ্ন উঠেছে, এত বিপুল টাকা খরচ করে উপদেষ্টা কি নির্বাচনের আগে নিজস্ব বাহিনী গড়ে তুলছেন? আবার ছাত্র উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ এনসিপির সাথে সংশ্লিষ্ট। স্বাভাবিকভাবেই এনসিপির বাছাইকৃত লোকদের এই প্রশিক্ষণ দেয়া হতে পারে এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। সেটি হলে আগামী নির্বাচনের জন্য বিষয়টি স্পর্শকাতর ইস্যু হয়ে যেতে পারে। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি টাকায় হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণ, বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া সহ তার নানা ধরনের অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার পিএসসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। গত 25 সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে 2,400 কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিএডি। এই প্রকল্পে সবচেয়ে বেশি 453 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে, আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপজেলা দেবিদ্বারে। নির্বাচনের আগে তার এমন বরাদ্দ দেওয়ার নজির স্বার্থের সংঘাত হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। দর্শক, সরকারের ভিতর থেকেই আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ে জাতীয় নীতিমালা ছাড়া একটি মন্ত্রণালয়ের আদেশে এভাবে অস্ত্র প্রশিক্ষণ দেয়া আঞ্চলিক নিরাপত্তা ইস্যু হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সরকার অভ্যন্তরে ওঠা সমালোচনার টের পেয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ 2 নভেম্বর এক ফেসবুক পোস্টে বলেছেন, কখনো আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবেন। সরকারি